আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেলের সংবাদের সঙ্গে হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। গুমের 2 ও রামপুরায় আটা হত্যা মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাগারে প্রেরণ, পলাতকদের হাজিরে পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জুলাই সনদের সাংবিধানিক মর্যাদা চেয়েছে জামায়াত ও এনসিপি, নির্বাচন নিয়ে শঙ্কা হলে অন্তর্বর্তী সরকারকেও দায় নিতে হবে মন্তব্য। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে আবারও বিএনপির আহ্বান, কয়েক উপদেষ্টাকে বিতর্কিত উল্লেখ করে অপসারণ দাবি। সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিশেষজ্ঞ কমিটির সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা, গণভোট, সংবিধান আদেশ ও আলোচনায়। এবং আসন্ন সংসদ নির্বাচনে কোনো চাপে নথি স্বীকার করা হবে না বলে সিইসির প্রত্যয়, উদ্দেশ্যমূলক কাজের বিরুদ্ধে হুঁশিয়ারি। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে, ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গুমের 2 অভিযোগ এবং রামপুরায় 28 জনকে হত্যার অভিযোগে করা মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল 1। 3 মামলায় পলাতক আসামিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। গুমের মামলায় পরবর্তী আদেশের দিন 20 নভেম্বর আর রামপুরার মামলায় 5 নভেম্বর পরবর্তী আদেশের দিন ঠিক করা হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান চিফ প্রসিকিউটর। আসামিদের জামিন চেয়েছেন তাদের আইনজীবী। মাজহারুল হক মান্নার রিপোর্ট। সেনা সদস্যদের হাজির করাকে ঘিরে ট্রাইব্যুনালে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। গুমের অভিযোগে করা 2 মামলায় হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে কারাগারের এসি প্রিজন ভ্যানে সকাল 7টা 15 মিনিটে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রিজন ভ্যান থেকে নামিয়ে সেনা সদস্যদের ট্রাইব্যুনালের হাজতে নিয়ে যাওয়া হয়। সকাল 8টা 5 মিনিটে তাদের ট্রাইব্যুনাল 1-এর আদালত কক্ষে নেওয়া হয়। প্রথমে তাদের প্রত্যেকের পরিচয় নিশ্চিত হন আদালত। দুপক্ষের বক্তব্য শুনে আদেশ দেন ট্রাইব্যুনাল 1। 10 জন আসামিকে হাজির করা হয়েছিল, তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। এটা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সবাইকে, যারা এই প্রক্রিয়াকে সাহায্য করছেন, তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আসামিপক্ষ বলে আদালতের প্রতি সম্মান দেখিয়ে সেনা সদস্যরা হাজির হয়েছেন। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে এই আদালতে তারা আত্মসমর্পণ করেছে। তারা সবাই আশা করে তারা এই আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবে। যারা সত্যিকারে অপরাধ সংগঠিত করেছে তারা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছে। 3টি আবেদন প্লেস করেছি, একটি জামিন আবেদন, একটি কমিউনিকেশন প্রিভিলেজ। সকাল 10টার পরে আবারও এসি প্রিজন ভ্যানে করে আসামিদের বিশেষ কারাগারে নিয়ে যাওয়া হয়। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে সেনাবাহিনীর সহযোগিতার বিষয়টি প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়, বিষয়টি তেমন নয়। নির্বাচনের আগে যাতে অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ দায়িত্ব পালন করে, এমনটা চায় বিএনপি। নির্বাচন সামনে রেখে জনপ্রশাসনে পদোন্নতি সহ সব বিষয় সরাসরি প্রধান উপদেষ্টার তদারকি করবেন জানিয়ে আইন উপদেষ্টা বলেন, জনপ্রশাসনে বিভিন্ন দলের প্রভাব রয়েছে, বিষয়টি সত্য নয়। বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে ওনারা এসেছেন বা যেভাবে ওনাদের নিয়ে আসা হয়েছে, এখানে আপনার সেনা প্রশাসন বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাবাহিনীর প্রধান, ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। এবং তারা আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছেন এটা আমরা খুব পজিটিভলি দেখছি। আর সাব জেলে কেন রাখা হয়েছে বা ওনারা কোথায় রাখা হবে এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয়। বিএনপির সাথে আলোচনা যেটা বুঝেছি, ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাননি,
ওনারা চেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে। নির্বাচনকালীন সরকার ছোট হবে টবে নাকি এই ধরনের কোনো দাবিও কোনো মহল থেকে উত্থাপিত। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেলের যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে শেষ হবে এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন। এরপর ট্রাইব্যুনাল রায় ঘোষণার দিন ঠিক করবেন বলে জানিয়েছে প্রসিকিউশন। তারা জানিয়েছেন রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কি হবে তা ঠিক করবেন ট্রাইব্যুনাল। এর আগে মামলার আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালকে নির্দোষ দাবি করে তাদের খালাস চেয়ে যুক্তিতর্ক শেষ করেন স্টেট ডিফেন্স আইনজীবী। তিনি বলেন, আন্দোলনকারীদের গুলি করার নির্দেশ শেখ হাসিনা দিয়েছেন তা প্রমাণ করতে পারেনি প্রসিকিউশন। গত বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন অপরাধের মাত্রা বিবেচনায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সাজার আবেদন করেন তারা। এছাড়া ফ্যাসিস্টের মাস্টার মাইন্ড ও তাদের দোসরদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে জুলাইয়ের শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও করা হয় আদালতের কাছে। প্রসিকিউশন পক্ষে আমরা রিপ্লাই দেব। আজকে কিছু অংশ আমরা বক্তব্য উপস্থাপন করে তার রিপ্লাই দিয়েছি। আগামীকাল লার্নেড চিফ প্রসিকিউটর এবং লার্নেড অ্যাটর্নি জেনারেল মহোদয় সমাপনী বক্তব্য রাখবেন। তারপর আনুষ্ঠানিকভাবে এই মামলার রায়ের জন্য দিন ধার্য হবে। নাহিদ ইসলাম 4 তারিখে কিভাবে বুঝলো যে 5 তারিখে এই সরকারের পতন হবে? সেই কারণে সে 4 তারিখে সে ডক্টর ইউনূস স্যারের সঙ্গে কথা বলেছে। এই যে জিনিসটা, এইটাকে সমস্ত কিছুর সন্দেহের মূল একটি চালিকা শক্তি বলে আমার কাছে মনে হয়েছে। লার্নেড কোর্ট জজশিপ যদি এইটাকে গ্রহণ করেন, এই 1 পয়েন্টের উপরেও আমার আসামি খালাস পেতে পারে। জুলাই সনদের সাংবিধানিক মর্যাদা চেয়েছে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। উভয় দলই মনে করে নির্বাচন কমিশন সংস্কার জরুরি এবং বর্তমান উপদেষ্টা পরিষদের কোনো কোনো উপদেষ্টা পক্ষপাত দুষ্ট। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেন দল দুটির নেতারা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। সার্বিক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির 4 নেতা। নেতৃত্বে ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ঘণ্টাখানেক বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। জুলাই সনদের শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই, ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব। সেক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি, যে আদেশটা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান হিসেবে উনিই জারি করবেন। কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা, সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনূসেরই আছে, সেটা প্রেসিডেন্ট চুপ্পুর নাই। আমরা নির্বাচন কমিশন নিয়ে উদ্বেগ জানিয়েছি। নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া, নির্বাচন কমিশনের বর্তমান আচরণ আমাদের কাছে মনে হচ্ছে যে এটা নিরপেক্ষ হচ্ছে না, এটা স্বচ্ছ হচ্ছে না, এবং নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যেভাবে কার্যক্রম করার কথা ছিল সেটা করছে না। কিছু কিছু দলের প্রতি পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে। উপদেষ্টা পরিষদের ভিতর থেকেও সেই দলগুলোর সাথে সে ব্যাপারে সহায়তা করছে। ফলে এইভাবে চললে সরকার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন জামায়াতে ইসলামীর নেতারা। বৈঠকে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন, জুলাই সনদ, নির্বাচন কমিশন সহ নানা ইস্যুতে আলোচনা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে। এটা কনস্টিটিউশন নয়, এটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট, যেটা কোনো সরকার এরকম একটি পরিস্থিতি পড়লে দেওয়ার এখতিয়ার রাখে। আর সেই আদেশের উপরেই গণভোট হবে। আমরা এটা ক্লিয়ারলি বলে আসছি, উনি আমাদের কথায় কনভিন্সড হয়েছেন বলে আমাদের মনে হয়। এই জাতি আজকে যে পরিস্থিতি এবং অবস্থা তৈরি করছে, এখানে একটি ঐক্যমতের ভিত্তিতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, সকলের অংশগ্রহণমূলক, জনগণের অংশগ্রহণমূলক একটা নির্বাচন আমাদের জন্য জরুরি। ইলেকশন কমিশনে, সচিবালয়ে
পুলিশ প্রশাসনে আজকে সেখানে প্রায় 70-80% অফিসারই একটি দলের আনুগত্য করছে, তাদের মাধ্যমে এটা হচ্ছে। আপনি এটাকে লেভেল প্লেইং ফিল্ড করেন, সকলের জন্য সমতল ভূমি তৈরি করেন এবং নির্বাচনের আগে আপনি যেখানে যেখানে রদবদল করা দরকার আপনি রদবদল করেন। দুই দলের নেতারাই বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে যদি কোনো শঙ্কা তৈরি হয় বা অনিশ্চয়তা দেখা দেয়, তাহলে দলগুলো সহ অন্তর্বর্তী সরকারকেও সেই দায় নিতে হবে। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে তাঁর মেয়াদকালে বাংলাদেশ ও জার্মানির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছাবে। সাক্ষাৎকারে রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চান। রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বসে সংলাপ করেছে, এটা ইতিবাচক। নির্বাচনের পরও এই সংস্কারের ধারা অব্যাহত রাখা উচিত বলে মনে করেন রাষ্ট্রদূত। প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ঐকমত্য কমিশন বড় রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে চার্টারে স্বাক্ষর করানোর মাধ্যমে ঐতিহাসিক ভূমিকা রেখেছে। এটি ঐক্য ও পরিবর্তনের প্রতি যৌথ অঙ্গীকারের প্রতীক। বিএনপি নেতারা বলেছেন, নির্বাচনের আগে যেহেতু কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না, তাই এই সরকারকেই তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে। রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে তারা বলেন, বিতর্কিত উপদেষ্টাদের সরকারে রাখা যাবে না। এই সরকারের বিদায় সম্মানজনক হওয়া উচিত বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। রাহুল রায়ের রিপোর্ট। মঙ্গলবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরে তারা জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে এই সরকারকে আরও নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায়ও নির্বাচনে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নিরপেক্ষতা না থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হইতে সবাই জানে, আর নিরপেক্ষতা না থাকলে অশুভ শক্তিগুলো শক্তিশালী হয়ে ওঠে। বিএনপির দায়বদ্ধতা মনে করে আমরা অনেক কিছুতে দেখেও না দেখার মতো ভাগ্য। আবার ঠিক আছে, দেশে একটু শান্তি থাকে, যেহেতু আর কোনো কেয়ারটেকার সরকার আসবে না নির্বাচনের আগে, এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। সংবিধানে বলা আছে কেয়ারটেকার সরকার কিভাবে পরিচালিত হবে। ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, ওনার সম্মানের সাথে যেতে হবে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়েও সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। ক্ষেত্রে এই সরকারের মধ্যে যদি কোনো রাজনৈতিক দলের সম্পর্কিত কোনো লোক থাকেন তো তাকে তো রাখা যাবে না, কারণ তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা হচ্ছে নির্দলীয়। তো নির্দলীয় হলে তাহলে সেখানে রাজনৈতিক দলের উপদেষ্টা থাকবে কি করে বা রাজনৈতিক দলের লোক থাকবে কি করে? এক। দুই নম্বর হচ্ছে, যে সমস্ত কর্মকর্তারা বিগত 15-16 বছর নানা ধরনের অপকর্মের সাথে জড়িত, ফ্যাসিস্টদেরকে রক্ষা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছেন, তাদেরকে প্রশাসনে রেখে তো আবাদ সুষ্ঠু নির্বাচন হবে না, এদেরকে চিহ্নিত করা। বিএনপি নেতারা বলেন, আগামী নির্বাচন পর্যন্ত এই সরকারের নিরপেক্ষ থাকাই মূল চ্যালেঞ্জ। তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের আচরণে সন্তুষ্ট নয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলাদেশ সফরে থাকা যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট IRI প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে দলের নেতারা বলেছেন, কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা সম্ভব বলেও মনে করেন তারা। বৈঠকে আগামী নির্বাচন নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মোহাম্মদ জাকারিয়া। জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখায় সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞ কমিটির সঙ্গে আলোচনা করেছে ঐকমত্য কমিশন। প্রস্তাব গৃহীত হলে নির্বাচন পরবর্তী সরকার সংবিধান সংশোধনের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠন করবে। জান্নাতুল বাকে কিকার রিপোর্ট। রাষ্ট্র সংস্কারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় 84টি সংস্কার প্রস্তাবের মধ্যে 50-এরও অধিক বিষয়ে নানান দ্বিমত ও নোট অব ডিসেন্ট ছিল। এরই মধ্যে গত 17 অক্টোবর জুলাই সনদে সই করে 24টি রাজনৈতিক দল। এরপর কমিশন জুলাই সনদের আইনি ভিত্তিসহ বাস্তবায়নের রূপরেখা নির্ধারণে
বিশেষজ্ঞ কমিটির সাথে দফায় দফায় বৈঠক করছে। বুধবারের বৈঠকে গণভোট, সংবিধান আদেশ এবং সংবিধান সংস্কার পরিষদ এই 3টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সংবিধান সংসদ পরিষদ হবে নাকি অন্য কিছু হবে, তো এই বিষয় নিয়ে আমরা বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা করছি। তাদের সুপারিশের ভিত্তিতে আমরা কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেব এবং সেই সিদ্ধান্ত আমরা সরকারকে দেব। জুলাই সনদ বাস্তবায়নের জন্য পরবর্তী সংসদে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করেন বিশেষজ্ঞরা। আমরা জানি যে বাংলাদেশে এর আগে 17 বার সংবিধান সংশোধন হয়েছে। গত 54 বছরে এই প্রথম সংবিধানে বড় রকমের সংস্কার করা হচ্ছে। এই সংস্কার সম্পন্ন হলে এটা বাংলাদেশের সংবিধানের একটা নতুন সংস্করণ আমাদের সামনে আসবে। বিশেষজ্ঞদের আলোচনায় সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রস্তাবটি চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার আবারও বিশেষজ্ঞ কমিটির সাথে বৈঠকে বসবে কমিশন। সিপিবি বলছে জুলাই সনদে সই না করার সিদ্ধান্তে তারা অটল। অনেকের ইচ্ছা হচ্ছে একেবারেই এই সংবিধানের খোললচে পাল্টে নতুন কিছু করা। সংবিধান সংস্কার পরিষদের নামে যদি কিছু করতে চাই, এটা প্রকৃতপক্ষেই সংবিধান পুনর্লিখনের জায়গায় যাবে, তা দেশের মানুষ গ্রহণ করবে না। সিপিবির এই নেতা মনে করেন সংবিধান সংস্কার পরিষদের প্রস্তাব চূড়ান্ত হলে রাজনৈতিক মতভিন্নতা আরও বাড়বে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন সংসদ নির্বাচনে চাপের কাছে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন। কাউকে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রমে নির্বাচন কমিশনাররা বলেছেন এই নির্বাচন ভালো করার বিকল্প নেই। কেউ উদ্দেশ্যমূলক কোনো কাজ করলে বিপদে পড়বেন। রাজীব বেকার রিপোর্ট। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা। 2 দিনের কর্মশালায় প্রথম দিনে অংশ নেন 50 জন ইউনো। নির্বাচনে ইউনোদের নির্ভয়ে ও নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা দেন কমিশনাররা। অতীতের নির্বাচন কলঙ্কিত হয়েছে অভিযোগ এনে বলেন এবার সুযোগ শুধরে নেয়ার। আমাদের এনভায়রনমেন্ট ক্রিয়েশনের কাজটা কিন্তু এখন থেকেই করতে হবে, যে না প্রশাসন কঠোরভাবে নিরপেক্ষভাবে কাজ করে যাবে। নির্বাচন কমিশন থেকে আপনাদের প্রতি মেসেজ হচ্ছে কোনো ভয় নাই, সঠিক কাজ করবেন, নির্বাচন কমিশন আপনাদের সাথে আছে। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজ করলে কিন্তু সাংঘাতিক পেরেশানিতে পড়বেন। খোদা না করুক এই ইলেকশনও যদি আমরা ভালো না করতে পারি, বিশ্বের কাছে, মানুষের কাছে, জাতির হিসাবে আমরা অত্যন্ত নিন্দিত জাতি হিসেবে পরিণত হব। সিসি অভয় দেন কোনো পক্ষপাতমূলক নির্দেশনা দেওয়া হবে না। কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে, আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন। আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। নির্বাচনের পরিবেশ তৈরিতে এখন থেকেই কাজ করার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন। নাজিব বেক, চ্যানেল আই, ঢাকা। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গুলশান ও কড়াইলে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সঙ্গে তিতাসের কেউ জড়িত থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক শাহনেয়াজ পারভেজ। গত 1 বছরে 288 কিলোমিটার অবৈধ পাইপ অপসারণ করেছে তিতাস কর্তৃপক্ষ। রিয়াজ ইসলামের রিপোর্ট। গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্ত ও উচ্ছেদের অংশ হিসেবে রাজধানীর গুলশান ও কড়াইলে তিতাসের অভিযান। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযানের পাশাপাশি তদারকির কথা জানায় কর্তৃপক্ষ। গুলশান সোসাইটির এই পোর্শন থেকে বেশ কিছু অবৈধ সংযোগ এই কড়াইল বস্তি এলাকায় গিয়েছে। সেটা অনেক দিনের একটা অ্যাকচুয়ালি সমস্যা বলবো কি, এটা একটা ব্যাধির মতো। তো এর পিছনে কারা আছে দেখা যাচ্ছে যে এর মধ্যে একটা চক্র কাজ করছে। অবৈধ সংযোগ নিতে যারা সহযোগিতা করবে তাদের আইনের আওতায় আনার কথা জানান তিতাসের ব্যবস্থাপনা পরিচালক। তথ্য আছে এবং আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি কারা কারের সাথে জড়িত। এই জড়িত ব্যক্তিদের মধ্যে টোটাল মেসেজে এখনো আমরা ধীরে ধীরে আমাদের সময় হলে একদম জিনিসগুলো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত আমরা যাব। গত 1 বছরে ৭১,৪২৫টি অবৈধ গ্যাস সংযোগ ও ১,৫০,৯৭৬টি বার্নার বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। রাঙামাটির আলোচিত বিরল প্রজাতির গোলাপি হাতির শাবকটি মারা গেছে।
কাপ্তাই হ্রদে শাবকের মৃতদেহ দেখা গেছে। তবে বন্য হাতির পালের কারণে শাবকটির মৃতদেহ উদ্ধার করতে পারেনি বন বিভাগ। ধারণা করা হচ্ছে টিলা থেকে পড়ে মারা গেছে হাতিটি। মনসুর আহমেদের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। চলতি বছরের জুনে রাঙামাটির বরকল উপজেলার বরুণাছড়ির টিলায় দেখা মিলে গোলাপি রঙের ছোট্ট হাতি শাবকটির। ভিন্ন রঙের কারণে গণমাধ্যম ও গবেষক সহ সবার নজর কাড়ে বিরল রঙের হাতিটি। তবে কয়েক মাস যেতে না যেতেই কাপ্তাই হ্রদে ভাসছে হাতিটির মৃতদেহ। মৃত জেনেও সন্তানকে আগলে রাখার চেষ্টায় মা হাতি। উদ্বোধন কর্তৃপক্ষরা জানাইছে, উদ্বোধন কর্তৃপক্ষের দিক নির্দেশনা আসলে আমরা এরপরে পদক্ষেপ আমরা নেব। ইয়াটির সদস্য সহ আমরা সার্বক্ষণিক তদারকিতে আছি। ও পাশের সাথে ছিল তার মা হাতিটা, আমরা এখানে ক্লোজ হয়নি। আমরা যে পোস্টপোন করার জন্য এসেছি, কিন্তু যদি পোস্টপোন করতে যাই তাহলে সিচুয়েশনটা আরো খারাপ হতে পারে। বন বিভাগের ধারণা, পাহাড় থেকে কাপ্তাই হ্রদে পড়ে মৃত্যু হয়েছে হাতি শাবকটির। টিলা থেকে পা ফসকে পড়ে গিয়ে হয়তো লেকে পড়ে যাওয়ার কারণে সে আর উঠতে পারেনি, সেই কারণে তাৎক্ষণিকভাবে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য আমরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে অনুরোধ করি, উনি একটা টিম গঠন করে দিয়েছে। তাৎক্ষণিকভাবে সাসপেক্ট করেছে যে এটা আসলে পড়ে গিয়ে মারা যায়। বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে হাতিসহ জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর ও সমন্বিত উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের। আফরোজা হাসি, চ্যানেল আই। নতুন প্রজন্মকে কৃষি ও সবুজ প্রকৃতির প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করে গড়ে তুলতে অভিভাবকরা শিশু কিশোরদের যুক্ত করছেন ছাদ কৃষির সঙ্গে। ঢাকার সিদ্ধেশ্বরীতে 10ম শ্রেণীর ছাত্র সাবাবুল্লাহ লেখাপড়ার পাশাপাশি অবসর সময়টিতে মায়ের ছাদ কৃষি চর্চায় যুক্ত হয়ে নিজেকে সমৃদ্ধ করছেন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার সিদ্ধেশ্বরীর 10তলা ভবনের 2600 বর্গফুট এই ছাদটিতে ফ্ল্যাট মালিকদের আলাদা আলাদা ছাদ কৃষির আয়োজন। আমাদের বিল্ডিংয়ে যতজন আছে আমরা সবাই মিলে ছাদ কৃষিটা করার চেষ্টা করি আর কি। এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের আকবর আঙ্কেলের ছাদ। এতটুকু এক একটা অংশ হচ্ছে এক একজন। ছাদটির এই কোণে গাছগাছালিতে পূর্ণ আয়োজনটিতে অবসর কাটে খুদে নগর কৃষক সাবাবুল্লাহর। কৃষির প্রতি বা এসব সবুজায়নের প্রতি আম্মুর ঝোঁক সবচেয়ে বেশি। কিন্তু তারপর আমি ছাত্র হিসেবে পড়াশোনার মাঝে মাঝে চেষ্টা করি যে আম্মুকে একটু সবুজায়নে সাহায্য করা। সাবাবের বাবা সাফায়েতুল্লাহ বলেন, শহরে থেকেও শিশুরা যদি কৃষির সঙ্গে যুক্ত হয় তবে তা থেকে তারা শিখবে দায়িত্ববোধ ও পরিবেশের প্রতি ভালোবাসা। ছাদ কৃষি সম্প্রসারণে সরকারের সময়োপযোগী উদ্যোগের দাবি জানান তিনি। ঢাকা শহরে প্রত্যেকটা বিল্ডিং এর ছাদে মিনিমাম 60 থেকে 70% ছাদ যেন গ্রিন হয়, খুবই সবুজায়ন হয়। এবং এটার বিরোধিতা যারা করবে তাদের বিরুদ্ধে একটা আইনের ব্যবস্থা করার আপনার মাধ্যমে প্রস্তাব দিচ্ছি। রবি মৌসুম শুরু হয়েছে, সাবাবুল শিখছে কিভাবে রবি ফসলের জন্য মাটি তৈরি এবং বীজ বপন করতে হয়। এটা হচ্ছে শিমের বীজ। আমরা এখন বীজটা রোপণ করি। অঙ্কুরটা বের হবে কতদিনে? 10 থেকে 12 দিনের মধ্যে। ফুল আসবে কতদিনে? 45 থেকে 50 দিন বা 2 মাসের মধ্যেই চলে আসে। শহরের শিশু কিশোররা যদি এভাবে কৃষির গল্প শুনতে থাকে এবং কৃষির সাথে সম্পৃক্ত হয় তাহলে এটির সম্প্রসারণ ঘটবে এই প্রজন্মের মাঝে, কোনো সন্দেহ নেই। এবং এদের হাত দিয়েই আগামীর যে যান্ত্রিক কৃষি এবং আধুনিক কৃষি কিংবা ডিজিটাল এগ্রিকালচার সেটা প্রসার হবে। ঢাকার সিদ্ধেশ্বরী সাবাবের কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয়ে মাটিয়ে মানুষের ডাক অনুষ্ঠানে। এবার অন্যান্য প্রসঙ্গ। ফেনীর দামনমুনা উপজেলার করিমপুর গ্রামে শিক্ষার্থীদের উপস্থিতি ও পড়ালেখার মান উন্নয়নে মা ও অভিভাবক সমাবেশ করেছে দক্ষিণ করিমপুর আলহাজ নুরুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বুধবার বিদ্যালয়ের মাঠে ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে ওই সমাবেশ হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই-এর পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন। তিনি বলেন, এলাকার ফাউন্ডেশনের মাধ্যমে 4টি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বিদ্যালয়ের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। পরে মা ও অভিভাবক সমাবেশে উপস্থিত সকল ছাত্রছাত্রীকে পুরস্কার দেওয়া হয়।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের। বুধবার কিশোরগঞ্জ 1 ও 2 আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক ও পার্লামেন্টারি বোর্ডের সদস্যরা। এ সময় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয় বলে জানান মনোনয়ন প্রত্যাশীরা। মইনুল হাসানের রিপোর্ট। অক্টোবরের মধ্যে জাতীয় নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে হাজির হন কিশোরগঞ্জ 1 ও 2 আসনের মনোনয়ন প্রত্যাশীরা। মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে আশাবাদী জানান সাক্ষাৎকার প্রদানকারী নেতারা। আমি শতাধিক মামলা খেয়েছি, 10 বছরের সাজাপ্রাপ্ত হয়েছি, জেল খেটেছি বছরের পর বছর। আর আমার পাবলিকের সাথে সম্পৃক্ততা ছিল। এই চরম মুহূর্তেও দল আমাকে মনোনীত করে দলের খেদমত করার সেই সুযোগ দেবেন। আমি যদি মনোনীত হই, ইনশাল্লাহ আমি আমাদের এলাকার আগে বেকার সমস্যা, মাদক মুক্ত এবং মহিলাদের জন্য আমাদের আরও অনেক বেশি স্কুলের দরকার এবং সেইগুলি আমরা ইনশাল্লাহ করব। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কাজ করব, বিএনপির স্বার্থ রক্ষা করার জন্য কাজ করে যাব। কোনো দিন সন্ত্রাস দুর্নীতির আশেপাশে আমি থাকবো না। আর এলাকার অনেক সমস্যা আছে, বিগত 17 বছর নতুন প্রজন্মরা ভোট দিতে পারে নাই। আগামী সংসদ নির্বাচনে আমি দলীয় প্রার্থী হলে, যদি দলীয় মনোনয়ন পাই, তাহলে আমাদের যে নির্যাতিত সহকর্মীরা তাদের মূল্যায়ন হবে। যাতে বেকারত্ব দূর করা যায় সেই জন্য আমার বহুবিধ পরিকল্পনা রয়েছে। তাছাড়া বেকার যুবকরা আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে মোটিভেট করার জন্য আমার যা যা করার আমার পরিকল্পনা রয়েছে। বিএনপির নেতারা বলেন, যাকে মনোনয়ন দেয়া হোক তার পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। মনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। ডিটেল রেটে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাশিয়ার রাজি না হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্ধারিত বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বৈঠকটি হওয়ার কথা ছিল। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। কানাডার সাসকাচুয়ান প্রভিন্সের সাসকাটুনে হয়েছে কালী পূজা ও দীপাবলি। সর্বজনীন পূজা পরিষদের আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পূজা মণ্ডপ হয়ে ওঠে একখণ্ড বাংলাদেশ। পূজায় দেশ ও সারা বিশ্বের মানুষের মঙ্গল কামনা করা হয়। নাচ, গান আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা হয় বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। মুন্সিগঞ্জে আকিজ স্টিল ফ্যাক্টরির কোয়ালিটি কন্ট্রোল ও ডি ল্যাব উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফারিয়া হোসেন। উপস্থিত ছিলেন আকিজ ইস্পাতের সিইও গালিব মোহাম্মদ, ডেপুটি সিইও সোহানুর রহমান সোহান এবং হেড অব প্ল্যান্ট জুবায়ের লিখন সহ অন্যরা। পরে প্রীতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়। চট্টগ্রামে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ইজারা দেওয়ার ষড়যন্ত্র বন্ধের দাবিতে শ্রমিক সমাবেশ হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস.কে খোদা তুতন, ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি খুরশিদুল ইসলাম, বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলনেতা ইব্রাহিম খোকন সহ অন্যরা। সমাবেশে 1 নভেম্বর দিনব্যাপী গণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ময়মনসিংহের ভালুকায় গণসমাবেশ হয়েছে। ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের জামিরাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ হয়। ভালুকা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আনোয়ার উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, জিয়া পরিষদের সভাপতি ডাক্তার মাহমুদ আলী সিদ্দিকী সহ অন্যরা। দেশের শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকির পার্টির জনসভা ও র্যালি হয়েছে। রাজধানীর দারুস সালামে এই জনসভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাকির পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সল। বিশেষ অতিথি ছিলেন ফুটবলার কায়সার হামিদ, জাকির পার্টির স্থায়ী কমিটির সদস্য আলী আহমেদ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি আব্দুল মান্নান বিশ্বাস সহ অন্যরা। তিস্তা প্রকল্প বাস্তবায়ন এবং পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণজমায়েত ও সাংস্কৃতিক আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা চত্বরে তিস্তা বাঁচাও আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করেন তারা। তিস্তার পানির ন্যায্য হিস্যা না দেওয়ায় ভারতের সমালোচনা করেন শিক্ষার্থীরা। বলেন, শুষ্ক মৌসুমে পানি আটকে রাখা আর প্রতি বছর বর্ষায় বাঁধ খুলে দেয়ায় বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয় উত্তরাঞ্চলের জনগণ। সংকট সমাধানে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা। ঋণখেলাপি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে নারায়ণগঞ্জের সুরজ মিয়াকে গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি ও ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন। মঙ্গলবার রাজধানীর কাকরাইলের সংবাদ সম্মেলনে সংগঠনের ভাইস চেয়ারম্যান ও ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ ওলিদ বিন সিদ্দিক তালুকদার এই দাবি জানান। এছাড়া সংগঠনের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনের পরিচালক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার দাবিতে অনশন করছেন ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার থেকে অনশন করছেন তারা। অনশনরত নেতাকর্মীদের দাবি, দলের জন্য ত্যাগ ও নির্যাতনের শিকার হলেও পদবঞ্চিত হয়েছেন তারা। যথাযথ মূল্যায়ন করে পদবঞ্চিতদের নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি তাদের। এর আগে নয়াপল্টনের প্রধান সড়কে কাফনের কাপড় পরে মিছিল করেন ছাত্রদলের পদবঞ্চিতরা। যে পূর্ণাঙ্গ কমিটিতে আমাদেরকে রাখবেন, যার কারণে আমরা এখানে বাধ্য হয়েছি কাফন মিছিল পরবর্তীতে আমরণ অনশন করতে। পিঠ আমাদের দেওয়ালে ঠেকে গেছে, তখনই আমরা আসলে এই কাফন মিছিল এবং পরবর্তী আমরণ অনশনের কর্মসূচি হাতে নিয়েছি। যারা ওইখানে কমিটিতে আছে 260 সদস্যের, এখানে আমরা 50টা ছেলে বসেছি। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গুমের 2 ও রামপুরায় 28 হত্যা মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাগারে প্রেরণ, পলাতকদের হাজিরে পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জুলাই সনদের সাংবিধানিক মর্যাদা চেয়েছে জামায়াত ও এনসিপি। নির্বাচন নিয়ে শঙ্কা হলে অন্তর্বর্তী সরকারকেও দায় নিতে হবে মন্তব্য। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে আবারও বিএনপির আহ্বান, কয়েক উপদেষ্টাকে বিতর্কিত উল্লেখ করে অপসারণ দাবি। সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিশেষজ্ঞ কমিটির সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা, গণভোট, সংবিধান আদেশ ও আলোচনা। এবং আসন্ন সংসদ নির্বাচনে কোনো চাপে নতি স্বীকার করা হবে না বলে সিএসির প্রত্যয়, উদ্দেশ্যমূলক কাজের বিরুদ্ধে হুঁশিয়ারি। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে।